ইমেল দিয়ে আজকের ঘটনা শুরু করতে চাই। আমাকে লিখছেন অরণ্য। আমার বাসা খুলনার কোনো একটি জায়গায়, এবং শুরুতেই রাসেল ভাই কেমন আছেন? জানি ভালো, কেননা আপনি সাধারণত ভালোর দলে, আপনি সর্বদা ভালোর দলে। আজ আমি যে এক্সপেরিয়েন্সটা শেয়ার করব তা আমার সাথে এবং আমাদের বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটা। আমাদের বাসা খুলনার কোনো একটি প্লেসে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। 2008 সাল। আমাদের বাসার এক ভাড়াটিয়া মারা যায়। সবকিছুই ভালোভাবে হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তার জানাজা উল্টা পড়ানো হয়, মানে যেদিকে পা থাকবে সেদিকে মাথা রাখা হয়। পরে ব্যাপারটা বুঝতে পারলেও তার লাশটি ফুলে ওঠার জন্য আবার জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়, জানাজা না পড়িয়ে কবর দেওয়া হয়। মানে যে অবস্থায় ভুলভাবে হয়েছিল সেভাবেই মানে কবরটা দেওয়া হয়। তার কবরটি দেয়া হয় তার শ্বশুর বাড়ি খালিশপুর নামক জায়গার কোথাও। আর এখানেই কাহিনী শুরু। ওই দিন রাতেই তার হাজবেন্ড রাতে টয়লেটে যায় এবং সেই মুহূর্তে কারেন্ট চলে যায়। 10 থেকে 15 সেকেন্ডের ভেতর তার ওয়াইফের গলায় একজন বলে, মোমটা নাও। সে ভয়ে সেন্সলেস হয়ে যায়। এইভাবে চলে কিছুদিন, কিন্তু এতে ভয় একেবারে ভয় আরো বেড়ে যায়। হুজুর বলে, আপনারা লাশটা আবার গোসল করিয়ে জানাজা পড়ান। তখন কেবল 8 দিন সে মারা গেছে। দুপুরে লাশ ওঠানোর জন্য গেলে কবরের মাটি উঠানোর পর আমি আর সবাই যা দেখলাম তা আর কোনোদিন দেখতে চাই না। দেখলাম যে ওই মহিলার কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে, আর কাফনের কাপড়ের অনেকখানি কাপড় তার মুখের ভেতরে। এই দেখে সবাই তো ভয় পেলে 3 হুজুর কবরে নেমে গেলেন এবং দোয়া দুরুদ পড়ে কাপড়টা টেনে বের করতে থাকলেন, এবং এক সময় কাপড়টা বের হয়ে আসলে সে শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় আর জানাজা পড়ানো হয়, তারপর কবর দেয়া হয়। তার কিছুদিন পর তার হাজবেন্ড একটি বিয়ে করেন। কিছুদিন পর সে বাসায় এক রাতে একা ছিলেন। সকালে তাকে আর পাওয়া যায় না। বাসা থেকে পরে পাওয়া যায় 1 কিলোমিটার দূরে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে রাতে তার ওয়াইফের মতো এক মহিলা তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বিয়ে করার কথা বলে যেহেতু বিয়ে করেছে সেই কারণে তাকে থাপ্পড় দেয় আর কি। সেই দাগটা স্পষ্ট দেখেছি আমরা। তার 2 দিন পর হাজবেন্ডও মারা যায়, কিন্তু এখনো তাকে আমাদের বাসার আশেপাশে কাঁদতে দেখা যায় আর কি। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে অরণ্য। থ্যাংক ইউ অরণ্য। এরকম ঘটনা পড়তে চাই যিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত হতে পারেননি, কিন্তু তার ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদেরকে। আমি আশা করি যে একটু ডিফারেন্ট লাগবে আপনাদের কাছে এই ঘটনাটি। আমাকে লিখছেন, তাবিজের নাম শুনে নাই এমন লিসনার হয়তো খুঁজে পাওয়া মুশকিল। সবাই জানেন এই বিজ্ঞানের যুগে এসব তাবিজ কবজের কোনো মূল্য নেই। অনেকে তো বিশ্বাসই করেন না, বিশেষ করে যারা পরম ধার্মিক এবং নাস্তিক। আমার এই কথাগুলোকে সোজা উড়িয়ে দেবেন, বলবেন যে তারপর ডট ডট। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আমার দেখা প্রথম ঘটনা দিয়ে শুরু করি। আমি তখন ছাত্র, মাত্র ক্লাস 2-তে পড়ি। আমি জন্ম থেকে দেখে আসছি আমার দাদু গ্রামে ডাক্তারি করেন। উনি ডাক্তার হিসেবে খুব জনপ্রিয়, এতই জনপ্রিয় যে ওনার নামে আমাদের গ্রামের রাস্তার নামকরণ করা হবে এমন একটা ভাব। উনি বেশি জনপ্রিয় ছিলেন ওনার বিনা পয়সায় চিকিৎসার জন্য। আমার বাবারা 7 বোন 4 ভাইয়ের সংসার চলে না খেয়ে থেকেছেন নিজেরা, তবুও গরিবদের কাছ থেকে 1 টাকাও উনি নিতেন না। অনেক অনেক দূরে দূরে গিয়ে তিনি বিনা পয়সায় রোগী দেখে আসতেন। এমন ভালো মানুষেরও যে শত্রু থাকতে পারে সেটা সেই ছোটবেলায় জানতাম না। আমার দাদুর ছোট ভাইয়ের বউ আমার দাদি সম্পর্কে হন উনি, এবং উনি দাদুকে একদম দেখতে পারতেন না। অবশ্য সবসময় তা মনে মনে ওপরে উনি সবসময় ভালো ব্যবহার দেখাতেন। এই মিলটা সবচেয়ে বড় সমস্যা, যেখানে কমা নাই, দাড়ি কমার সমস্যা। যাই হোক, দাদুকে দিয়ে যখন রাস্তা নাম করার চিন্তা ভাবনা করছিলেন এলাকার লোকজন, তখন আমার সেই দাদি আমার দাদুকে তাবিজ করেন। আমরা ব্যাপারটা জানতাম না।
দাদুকে হঠাৎ করে দেশ থেকে শহরে আনা হলো। বাবা কাকারা ওনাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করলেন, কোনো ফল হলো না। ওনার অসুখ ভালো হয় না। অসুখটা ছিল ওনার সারা শরীর জ্বালা করত এবং পিঁপড়া কামড়াতো। আমরা পিঁপড়া তাড়াবার জন্য সারা ঘরে কর্পূর দিয়ে রাখতাম। ঘরে কোনো পিঁপড়া নাই, তবুও উনি সারাদিন চিৎকার করে যেতেন যে ওনাকে পিঁপড়া কামড়াচ্ছে। শেষে নিরুপায় হয়ে এক স্বনামধন্য ডাক্তার ওনাকে বিদেশে নিয়ে যেতে বললেন। বিদেশে নেবার ক্ষমতা তো বাবাদের ছিল না। ওনাকে নিয়ে যাওয়া হলো ইন্ডিয়া। সেখানে দিল্লি আর মাদ্রাজের অনেক অনেক ডাক্তার দেখানো হলো, কেউ ওনার রোগটাই ধরতে পারছিলেন না। এদিকে ওনার দেখাশোনা করতে করতে আর মাদ্রাজি খাবার খেয়ে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। শেষে ওনাকে দেশে নিয়ে আসা হয়। ওনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। এর মাঝে ওনার স্ট্রোকের মতো হয় আর ওনার বাম হাত অবশ হয়ে যায়। বিছানা থেকে উঠতেই পারতেন না। এমন সময় এক আত্মীয় তাকে এক ওঝার কথা শুনে বাবা কাকা সবাই না করে দেয়। মানে একটা ওঝার কথা বলেছেন তাদের একজন আত্মীয় এবং তাদের বাবা কাকা সবাই না করে দেন। কিন্তু আরো এক সপ্তাহ পর দাদুর অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং শরীরে কোনো দাগ নাই, তবু দাদু চিৎকার করছেন। দেখে আর না পেরে বাবা সেই ওঝাকে ডাকেন। উনি আসলেন, খুব সাধারণ বেশভূষা। ওনাকে আমি কাছ থেকে দেখিনি, আমি লুকিয়েছিলাম ভয়ে। উনি দাদুকে দেখলেন। তারপর আমার মাকে বললেন বাথরুমের একটা বদনাতে পানি নিয়ে আসতে। মাও নিয়ে এলেন। উনি সবাইকে কি এক মন্ত্র পড়ে পানিতে ফু দিয়ে দেখালেন আর বললেন খুব খুব পরিচিত কেউ একজন। দাদুর চুল বেঁধে একটা পুতুল মন্ত্র পড়ে সেটার গায়ে অনেকগুলো সূঁচ ফুটিয়ে আমাদের পাশের আম গাছে ঝুলিয়ে দিয়েছে। গাছে বাতাসে সেই পুতুল দোলে আর আমার দাদু চিল্লান। এর মাঝে একটা কাক সেই পুতুলের একটা হাতে ঠোকর মেরেছে বলে দাদুর এক হাত প্রায় অচল হয়ে গেছে। এটা আর ভালো হবে না, তবে পুতুলটা খুলে আনতে হবে, না হলে দাদু মারা যাবেন এভাবেই। তারপর যে এই কাজ করেছে তার নামের প্রথম অক্ষর দেখালেন। আমরাও 2 2 4 মিলিয়ে নিলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। আমাদের পরিবারের সবাই শিক্ষিত, আমরা এই কথা গ্রামে বললে আমাদের দুর্নাম হবে ভেবে বাবা কাউকে জানালেন না। পরদিন সেই পুতুলটা খুলে নিয়ে এলেন আমাদের গ্রাম থেকে। তার পরের দিন দাদুর অবস্থা খুব খারাপ। ওনাকে অক্সিজেন দেয়া হয়েছে, সেন্স ছিল না। এমন অবস্থায় সেই ওঝা একটা একটা করে পুতুলের গা থেকে সূঁচ খুলছে। তারপর সেটা শরীরে পেঁচানো চুলটা খুলে সেটাকে ছিঁড়ে ফেলেছে সব আমাদের চোখের সামনে। যদিও আমি তখন অনেক ছোট, বাবা আমাকে দেখতে দিতে চাননি, কিন্তু আমি তো দেখবই, এই গো ধরে বসেছিলাম। পরে দেখেছিলাম, অনেক ভয় পেয়েছিলাম যখন সেই পুতুলের ভেতর থেকে রক্ত পড়তে দেখেছিলাম। পরদিন থেকে দাদু সুস্থ হয়ে ওঠেন। আমি দাদুকে 12 দিনের মাথায় আবার ডাক্তারি করতে যেতে দেখেছি। যদিও দাঙ্গার কারণে উনি গ্রামে যেতে পারেননি এবং ওনার নামে রাস্তা হওয়াটা দাঙ্গার কারণে প্রায় ঢাকা পড়ে যায় এবং ওনার এক হাত অবশ হয়ে গিয়েছিল, কিন্তু দাদুকে রোগী দেখা থেকে কেউ দমাতে পারেনি। এরপর কেটে গেছে অনেক দিন। দাদু মারা গেছেন, কিন্তু সেই স্মৃতি আমি ভুলিনি, কখনো ভুলবো না। এটাকে কি বলবেন আপনারা? তাবিজ নাকি অপবিজ্ঞান নাকি শয়তানি ক্ষমতা, জানি না কি। এটা দেখেও কিন্তু আমার বিশ্বাসে তাবিজ জিনিসটা গেঁথে যায়নি, গেঁথেছে অনেক অনেক পরে, সেটা আর এক কাহিনী। সব লিসনারদের প্রতি আমার একটা আবেদন, কেউ কালো জাদুর চর্চা করবেন না। এটা খুব খারাপ। আমার কাহিনী কারো বিশ্বাস করা লাগবে না, কিন্তু আমার আবেদনটা সবাই রাখবেন। আমি আবারও বলছি, আপনারা কেউ কালো জাদুর চর্চা করবেন না, এটা খুব খারাপ। তারপরে তিনি রেডিও ফুর্তি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি হচ্ছেন ঢাকা সিটি কলেজে পড়াশোনা। এখন সরাসরি ঘটনায় চলে যাব। আমি জাস্ট এমন একজন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, যিনি আজকে এই স্টুডিওতে এসে উপস্থিত হতে পারেননি, বাট তার ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আমি সেই ঘটনাটি পড়ছি। লিখছেন, হাই আসল ভাই, আমি আসলে from Scholastica. I've been listening to Bhoot FM for like 4 months now, and what I can say is you will never ever read my text. I'm really sorry, এটা আমার fault না. No matter if I send too many that I ran out of credit. তারপরে তিনি ঘটনায় চলে গেছেন। সো আমি যে স্টোরিটা শেয়ার করব সেটি আমার নিজের নয়, আমার গ্রামে থাকা এক খালার স্টোরি। আমার খালা থাকতেন গাইবান্ধার এক জেলায়। তার পাশের বাড়িতে থাকতেন একজন ভদ্রলোক, নাম সাইদুর।
মানে সাইদুরই হবে সম্ভবত, উনি যেভাবে লিখেছেন সাইদুর, আমি নাম প্রথমে নিলাম সাইদুর। তিনি 10টি মেয়েকে বিয়ে করেছিলেন। তারপর প্রথম বউটার নামে কেস করে দিয়েছিলেন। প্রথম বউটি তার নামে কেস করে দিয়েছিলেন এবং অনুপায় হয়ে মানে নিরুপায় হয়ে তিনি রাত 3টার দিকে মোট 3টার দিকে মদ খেয়ে তারপরে কি বলছেন যে তাকে টাকা হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে পৌঁছান রেল লাইনের কাছে। সেই ভদ্রলোক আর কি রেল লাইনের কাছে পৌঁছান। তার কাছে ছিল একটি স্টিলের রড, গায়ের থেকে শার্ট খুলে মাথায় দেন। মাথা রেল লাইনের ওপর দিয়ে একেবারে সোজা হয়ে 2 রেল ট্র্যাকারের মধ্যে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যান। ওই রেল লাইন দিয়ে রোজ ভোর 5:30 একটা ট্রেন পার হতো এবং তিনি ওইখানে ঘুমন্ত অবস্থায় ছিলেন যখন ট্রেন আসে এবং তার গলার ওপর দিয়ে মাথা ও শরীরকে আলাদা করে দেয়, তার শরীরকে 3 খণ্ড করে দেয়। আমার খালার মেয়ের বিয়ে ছিল সেই ভোরে। বিয়ে হওয়ার পর সবাই এই কাণ্ড শুনে লাশ দেখতে গেছেন। আমার খালা এসে দেখেন যে পুলিশ লাশের কাছ থেকে গ্রামের লোকদেরকে দূরে রাখার চেষ্টা করছিল এবং পুলিশ শরীরের সব টুকরোগুলো একখানে করে একটা ব্যাগে ঢুকিয়েছিল। সবার আগে মাথাটা ঢুকানো হয়েছিল, তারপর থানায় পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয় সেই লাশটিকে। এক রিকশাওয়ালা সারাদিন রিকশা চালিয়ে যখন রেল লাইনে রাত 9টার দিকে যান, তিনি তখন এক মেয়েকে দেখেন। রিকশাওয়ালা সাইদুরের কথা শোনেনি। মেয়েটি রাতে একা রেল লাইন ক্রস করতে ভয় করছিল এই কাহিনী শুনে এবং সেই জন্য সেই রিকশাওয়ালা বলেন যে রেল লাইনটি পার করে দিতে। রিকশাওয়ালাকে সেই মেয়েটি বলে আর কি। মেয়েটিকে লাইন ক্রস করার পর লাইন ক্রস করানোর পর বাড়িতে পৌঁছে দিলেন সেই রিকশাওয়ালা ভদ্রলোক এবং তিনি আবার রিকশা নিয়ে লাইন ক্রস করেন, কারণ তার বাড়ি রেল লাইনের উল্টা পারে ছিল। যখন লাইন ক্রস করলো, পাশের লাইন নিচে দিয়ে দেখেন যে সাইদুরের দেহহীন মাথা পড়ে আছে, কিন্তু পুলিশ তো আগে সবকিছু নিয়ে গিয়েছিল। রিকশাওয়ালা সাহস করে রিকশা থেকে নেমে মাথাটি ধরতে যায়। যখন তিনি স্পর্শ করতে গিয়েছিল সেই মাথাটি একদম নিরিবিলি একদম জমায়েত আপনি গড়িয়ে উনি যেভাবে লিখছেন আমি ঠিক সবকিছু বুঝতে পারছি না। যেটা ঘটনাটা হচ্ছে এরকম যে মাথাটি তখন গড়িয়ে যাচ্ছে, নিজেই একা গড়িয়ে চলে যাচ্ছিল এবং রিকশাওয়ালা এটা দেখে অবাক হয়ে নিচে মাথা নিচু করেন, মাথা নিচু করে দেখেন এবং তখন তিনি দেখলেন যে ভয়ে তিনি রিকশা নিয়ে মাথাটি চিৎকার শুরু করে দিল। যখন রিকশাটি মাথাটি ধরতে গেলেন তখন মাথাটি প্রথমে যেটা করলো সেটা হচ্ছে গড়িয়ে চলে যেতে শুরু করলো এবং যখন তিনি আরো কাছে গেলেন এবং মাথাটি নিচু হয়ে দেখার চেষ্টা করলেন তখন দেখলেন যে চিৎকার করছে সেই মাথাটিতে চিৎকার করছে এবং ভয়ে তিনি রিকশা নিয়ে যখন যে কোনো ভাবেই হোক বাসায় ফেরেন এবং বাসায় ফিরে কারোর সাথে কোনো কথা বলেননি। রাত কোনোভাবে কাটিয়ে তার পরের দিন হুজুর নিয়ে আসা হয়, অনেক ঝাড়ফুঁক করা হয়। তাবিজ দেওয়ার পর রিকশাওয়ালাটি সব কথা বলে দেয় এবং এখন ওই রেল লাইনের পাশে সন্ধ্যা হওয়ার পর কেউ যায় না। রেল লাইনের আশেপাশের বাড়িতে লোকেরা সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই ঘুমিয়ে পড়ে, কারণ রাত হলে সাইদুর পাথর দিয়ে বাড়িতে ঢিল মারতে থাকে এবং তারপরে এই ঘটনাটা মোটামুটি এখানেই শেষ এবং তারপরে তিনি বলেছেন যে হ্যাঁ, আশা করছি যে আমরা আপনার ঘটনাটি পছন্দ করব। হ্যাঁ, চলে যাচ্ছি ঘটনায়। লিখেছেন, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি মোহাম্মদ ফারহানুর রহমান শাওন, শিরোমণি যোগীপোল, খুলনা থেকে বলছি। আমার মোবাইল নাম্বার, এটা শোনার প্রয়োজন নেই। আমি আপনাদের যে ঘটনাটি বলবো সেটি হলো আমার জীবনের সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে গত 2011 সালের প্রথম দিকে। মাস এবং তারিখটা আমার ঠিক মনে নেই, তবে তখন আমাদের মহল্লাতে বিভিন্ন জায়গায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হতো। তো ঠিক তেমনি একটি টুর্নামেন্টের প্রীতি ম্যাচ খেলার জন্য আমি সেখানে উপস্থিত থাকি। আগে থেকেই বলছি, ব্যাডমিন্টন খেলাতে আমি তেমন পারদর্শী ছিলাম কিনা জানি না, তবে খেলাটি আমার প্রিয় খেলার একটির মধ্যে পড়ে। তো সেখানে খেলতে খেলতে প্রায় আনুমানিক রাত 12:30 বেজে গেল, কিন্তু তবু আমার তেমন কোনো চিন্তা হচ্ছিল না, কারণ সেদিন রাতে বাসায় ফিরবো না।
কথাটি আমার পরিবারকে জানিয়েই বের হয়েছিলাম, কারণ এমন রাত করলে আমরা সাধারণত আমাদের ফ্রেন্ড মামুনের বাসায় থাকি। তো বরাবরের মতো বাসায় যাওয়ার চিন্তা নেই ভেবে আরো একটু সময় সেখানে থেকে তারপর বন্ধু মামুনের বাসার উদ্দেশ্যে রওনা হই। রাতে বাসায় ফিরব না বলে মামুনকে আমি আগে থেকে কিছু খাবার রেখে দিতে বলি। খেলাটি হচ্ছিল শিরোমণি বাজারের পাশে একটি জায়গায়। মামুনের বাসায় যেতে হলে আমাকে আমাদের বাসার সামনে দিয়ে যেতে হবে, কিন্তু রাস্তার পাশে একটি ঘন জঙ্গল ছিল। সেখান দিয়ে গেলে মামুনের বাসায় যেতে আরো সহজ এবং একটা শর্টকাট হতো আর কি। সাধারণত দিনের বেলায় এই জঙ্গলের মধ্যে লোক চলাফেরা করে, কিন্তু রাতের বেলায় তারা রাস্তা ঘুরে যায়। মামুনের বাসা ছিল যোগীপুল গ্রামের মাঝামাঝি একটা জায়গায়। তো আমি তেমন কোনো কিছু না ভেবে জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। তখন আনুমানিক রাত 11:15 বা তার বেশি বাজে। একা একা হাঁটছি। কিছু দূর যাওয়ার পর আমি বুঝতে পারলাম সামথিং ইজ রং। আমার মনে হলো কেউ হয়তো আমাকে অনুসরণ করছে। তবে আমি এটি হ্যালুসিনেশন ভেবে আবারও চলা শুরু করলাম। কিন্তু কিছু দূর যেতেই আমি দেখলাম স্বাভাবিকের তুলনায় আকারে অনেক বড় একটি সাদা বেড়াল আমার পাশ দিয়ে চলে যাচ্ছে। তো আমি তখনও কিছু বুঝলাম না। কিছু দূর যাওয়ার পর দেখি বিড়ালটা আমার পায়ের নিচে, অর্থাৎ পায়ের সাথে জড়াজড়ি করছে। তখন আমি আরো জোরে হাঁটা শুরু করি। সামান্য দূরে যাওয়ার পর একটা গোরস্থান বাদে সেখানে এসে আমি আর বিড়ালটাকে দেখতে পাই না। কবরস্থান পার হওয়ার পরে একটি বাড়ি, যার সামনে বিশাল জায়গা নিয়ে একটি বাগান, আর বাগানের ঠিক অপর পাশে আমার বন্ধু মামুনের বাসা। তো বাগানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ ওই বাড়িটির গেটের দিকে আমার চোখ আটকে গেল। সেখানে আমি যা দেখলাম সেটার ভাষায় প্রকাশ করা যায় না। দেখলাম বাগানের মাঝখানে দুটো নারকেল গাছ, আর সেই নারকেল গাছের একটি দোলনা দুলছে, যার ওপর উল্টো দিকে মুখ করে একজন মহিলা বসে দোল খাচ্ছে। মহিলাটির পরনে একদম সাদা একটি পোশাক। একটি মানুষ স্বাভাবিকভাবে নিচে পা ঝুলিয়ে দিয়ে যেভাবে দোল খায় ঠিক সেভাবেই বসে দোল খাচ্ছে, কিন্তু তার নিচে কোনো পা দেখা যাচ্ছে না। অর্থাৎ পা উঠিয়ে বসলে যেমন দেখায় ঠিক তেমনই দেখাচ্ছিল। আর মহিলাটির আকার আনুমানিক মনে হচ্ছিল যদি সে উঠে দাঁড়ায় প্রায় 6 ফুটের কাছাকাছি হবে। আর শরীর রং ফ্যাকাশে, রক্ত না দেখা থাকলে যেমন হয়, রক্ত না থাকলে যেমন হয় তেমন। পেছনে ঘন কালো চুল কোমর পর্যন্ত নেমে এসেছে। ঠিক সেভাবেই বসে দোলনাতে দোল খাচ্ছিল। মনে হচ্ছিল সে হাওয়ায় ভর দিয়েই দোল খাচ্ছে। ব্যাপারটা আমি প্রথমে দেখে ভাবলাম যে ওই বাড়ির কেউ হয়তোবা বসে দোল খাচ্ছে, কিন্তু এত রাতে কে আবার দোল খাচ্ছে? তো সময়টা তখন শীতের, সেটা ভেবেই আমি ডাকতে উদ্যত হই তাকে। ঠিক তখনই পেছনে ঘুরে তাকাই। আমি তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখতে পেয়ে, সে পেছনে ঘুরে তাকায় আর কি। আমি তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখতে পারলাম না। দেখলাম তার চোখ দুটো স্বাভাবিকের চেয়ে অনেক বড় বড়, আর চোখ দুটো কেমন যেন জ্বলছে। সেটি দেখে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে খুব জোরে হেঁটে আমার বন্ধু মামুনের বাসায় চলে আসি, আর তাকে সবকিছু খুলে বলি। কিন্তু সে বিষয়টি পাত্তা না দিয়ে বলে ওটা চোখের ভুল। তারপর যখন সকালে ঘুম ভাঙে আমি সেখানে গিয়ে কোনো দোলনা বা ওই রকম কিছুই দেখতে পাইনি। তখন মামুন আমাকে বলে, আমি জানতাম ওইখানে কোনো দোলনা নেই, কিন্তু তোকে ওই রাত্রে বললে তুই ভয় পেতে পারিস, তাই তোকে বলিনি। আজও আমি এর ব্যাখ্যা খুঁজে পাইনি, এবং এরপর থেকেই আমার জীবনে অনেক ধরনের ছোটখাটো ঘটনা ঘটে যাচ্ছে, যা আমি আপনাদের পরে জানাবো। আমার খুব ইচ্ছা ছিল একদিন স্টুডিওতে এসে হাজির হওয়ার, কিন্তু সময়ের অভাবে হচ্ছে না। আমি বর্তমানে কোথায় কি করেন সেটা লিখেছেন। তো এই ছিল ঘটনা, এবং পৃথিবীতে এরকম অদ্ভুত ঘটনা ঘটে। যে চোখের ব্যাপারটা বললেন, যে এই ধরনের যদি একটা জিন হয় বা এরকম কিছু হয়, আমি শুনেছি বিশ্বস্ত একজনের কাছ থেকে যে চোখ খুব অদ্ভুত ধরনের হয়। সেই চোখের দিকে তাকানো যায় না। চোখটা অনেকটা মনে হয় যে কোটর থেকে বেরিয়ে এসছে, এরকম ধরনের চোখ। সেই চোখের দিকে মানুষের পক্ষে তাকানো খুব কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আপনাদের নিশ্চয়ই এরকম অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আপনারা আসতে পারেননি, আমাদের এখানে উপস্থিত হতে পারেননি। এরকম একজনের ঘটনা যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে নাই, কিন্তু তিনি আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তো আমি সেই ঘটনাটি একটু আপনাদের জন্য পড়ে শোনাব। লিখছেন, আমি মোহাম্মদ তামাজিদ হোসেন খান, শরীয়তপুর জেলার সদর উপজেলার বুড়ির ঘাট হাটে আমার বাড়ি।
ভাইয়া আমি এরপরে হচ্ছে যেটা লিখেছেন সেটা একটু বাংলা ইংরেজি মিশিয়ে, আচ্ছা ভূত হবে এটা, আচ্ছা বাংলা ফন্টে ভূত এসেছিল আর কি। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। আজ আমি আমার জীবনে একটি সত্য ঘটনা বলবো। ঘটনাটি আমরা একসাথে অনেকে প্রত্যক্ষ করেছি। ঘটনার মূল অংশ সংক্ষেপে লিখলাম। আমি ঢাকা থেকে বেশ দূরে থাকি, তাই ঢাকায় স্টুডিওতে এসে ঘটনা বলা বেশ কষ্টসাধ্য। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। ঘটনা এই, 2008 সালে আমি এসএসসি পরীক্ষা দেই। পরীক্ষার কিছুদিন পরে আমার এলাকার তাবলিগ জামাতের মুরব্বীদের সাথে এক চিল্লা বা 40 দিনের জন্য তাবলিগে যাই। আগেই বলে রাখি, আমাদের জামাত যে ছিল ছাত্রদের, 19 জন সাথীর মধ্যে 14 জনই ছিল ছাত্র অর্থাৎ পরীক্ষার্থী। আমাদের জামাতের স্থান নির্ধারিত হয় ফেনী জেলার পরশুরাম উপজেলায়। এটি একটি সীমান্তবর্তী এলাকা। তাবলিগ জামাতের নিয়ম হল 3 দিন করে প্রতি মসজিদে অবস্থান করা। আমরা যখন 2 নম্বর মসজিদে যাই, সেই মসজিদটি তখনও মেরামত কাজ হচ্ছিল। সেই জন্য সেই মসজিদের ইমাম সাহেব ছিল স্থানীয় এবং ও অনেক ধার্মিক এবং বেশ বয়স্ক। একদিন রাতে সে আমাদের জামাতের আমির সাহেবকে ডেকে বললেন যে এখানে জিন পরীর অনেক ঘটনা ঘটে, তাই আপনার সাথী ভাইদের সাবধানে থাকতে বলবেন। কথাটা আমরা সবাই শুনি এবং বেশ ভয় পেয়ে যাই। এবং সেই রাতেই আমাদের একটি জিনের ঘটনা বলেন, যা কিনা তার সাথে এবং এই মসজিদেই ঘটে। ফলে আমরা আরো ভয় পেয়ে যাই এবং আমরা ছাত্ররা কেউ মাগরিবের পরে একা মসজিদের বাহিরে যেতাম না। আমাদের সাথে সুজন নামে একজন ছাত্র ছিল, যে কিনা দেখতে অনেক সুন্দর ছিল এবং খুবই ভালো ছিল। তো আমরা খুব ভয়ে এই মসজিদে 3 দিন শেষ করে অন্য মসজিদে গেলাম কোনো সমস্যা ছাড়াই। এরপর যখন অন্য মসজিদে পৌঁছে আমাদের সঙ্গে থাকা সুজন নামের ছেলেটি একটু কেমন যেন হয়ে যায়। যেমন বেশি ইবাদত করা, আমাদের সাথে কম কথা বলা, ঠিক মতো না খাওয়া, প্রায় হঠাৎ উধাও হয়ে যাওয়া, এরকম ভাবে প্রায় 3টা মসজিদ পার করলাম। আমরা কেউ তেমন কিছু মনে করলাম না, কারণ ওকে আমরা সবাই আগে থেকে কেউ ভালোভাবে চিনতাম না। ভাবলাম হতে পারে ও হয়তো এরকমই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতাম যে যেই 3টা মসজিদ পার করে আসলাম, যে সেখানে প্রতি মসজিদে স্থানীয় একজন লোকের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যেত। বিভিন্ন ওয়াক্তের নামাজের আগে ও পরে তার সাথে বসে গল্প করত। আমরা কেউ ওই গল্পের মাঝে এসে বসলে তারা উভয়ই চুপ থাকতো আর চলে গেলে আবার কথা বলা শুরু করত, কিন্তু আমরা কেউ তাদের মাঝের গল্প শুনতে পেতাম না। আর এই স্থানীয় ব্যক্তি আমাদের কারোর সাথে তেমন কথা বলতো না। তার আচার আচরণও খুব অদ্ভুত রকমের ছিল। এভাবে 3টা মসজিদে ভিন্ন ভিন্ন 3 জনের সঙ্গে তার সম্পর্ক হলো। এর পরের একটা মসজিদে এসে একদিন আমরা সকালে 11টার দিকে মাসোয়ারা বা পরামর্শ করতে বসলাম সবাই মিলে। সেদিন তার অর্থাৎ সুজনের খেদমতের সিরিয়াল পড়লো, অর্থাৎ রান্না বান্না, খাওয়া দাওয়া ইত্যাদি। সে হঠাৎ বলে উঠল, আমি সাহেব, আমি আজ কোনো দায়িত্ব নিতে পারবো না, আজ দুপুরে আমার একটু কাজ আছে। আমি সাহেব তাকে কিছু বললেন না। জোহরের নামাজের আগে সে হঠাৎ উধাও হয়ে গেল এবং তাকে আর কোথাও পাওয়া গেল না। আসর, মাগরিব, ঈশা শেষেও সে আর ফিরে এলো না। আমরা সবাই বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম। এরপর রাত 9টার দিকে আমির সাহেব ও মুরব্বীরা মিলে ফোঁটা ফোঁটা বৃষ্টির মধ্যে স্থানীয় একটা নদী পার হয়ে পরশুরামের বাজারে গেলেন এবং তাকে খোঁজার জন্য গেলেন। ভাবলেন বাজারে হয়তো থাকতে পারে। আমরা তখন অধীর আগ্রহে তাদের অপেক্ষা করতে লাগলাম। ঘণ্টা দেড়েক পরে তারা ফিরে এলেন তাকে ছাড়াই। রাতে আমরা কেউ ভাত খেলাম না, সবাই তার জন্য দোয়া করতে লাগলাম। প্রায় 1টার দিকে আমরা সকলে মিলে বিশেষ দোয়া দুরুদ, নফল নামাজ, কোরআন শরীফ পাঠ ইত্যাদি করতে লাগলাম। 1 ঘণ্টা পরে সকলে মিলে মোনাজাত করতে লাগলাম। আমাদের আমির সাহেব মোনাজাতের মধ্যে কেঁদেই দিলেন। আমরা প্রায় সবাই কেঁদে ফেললাম। দীর্ঘ মোনাজাতের পর যখন আমিন আমিন করে মোনাজাত শেষ করলাম, তখন আমরা কিছু আশা করছিলাম। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। মোনাজাত শেষ করে যখন আমির সাহেব কোরআন শরীফ বন্ধ করে ওপরে রাখলেন, তখনই একটি বিকট শব্দে মসজিদের মাঝে দরজার সামনে কিছু একটা এসে পড়ল। মসজিদের ভেতরে থাকা প্রত্যেকেই প্রচন্ড ভয় পেয়ে গেল। সাহস করে আমির সাহেব ও এক মুরব্বী মিলে দরজা খুলে দেখে সুজন দরজা ঘেঁষে পড়ে আছে, তার সামনে একটি বাঁশের লাঠি পড়ে আছে। তাড়াতাড়ি করে তাকে মসজিদের ভেতরে নিয়ে আসা হলো, সাথে লাঠিটিও নিয়ে আসা হলো। বেহুশ অবস্থা থেকে হুঁশ ফেরাতে বেশ সময় লাগলো। আজব ব্যাপার হলো, বাহিরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু তার শরীরও একটুও ভেজা ছিল না এবং তার নিকটে পাওয়া লাঠিটিও শুকনো ছিল। তার
তখন আমরা সবাই মিলে তাকে জিজ্ঞাসা শুরু করলাম ঘটনা কি, কিন্তু সে অদ্ভুতভাবে চারিদিকে তাকানো শুরু করলো। আমির সাহেবের বাধায় আমরা কেউ আর কোনো কথা জিজ্ঞেস করলাম না। সারা রাত কেউ ঘুমিয়ে কেউ না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। ঘটনাটা এখানেই শেষ নয়। এর পরের দিন থেকে সে একটু অসুস্থ হয়ে পড়ল। স্বাভাবিকভাবে আমরা কেউ তার সাথে এই বিষয়ে কথা বললাম না। 2-3 দিন পর স্বাভাবিক হলো সে। এর পরের দিন সকালে সে আবার উধাও হয়ে গেল। ঘন্টা 2 পরে সে আবার ফিরে এলো, কিন্তু তার সাথে একটা পুটলিতে অনেকগুলো জাম, কলা, গরুর কলিজা দিয়ে বানানো সিঙ্গারা। কে দিল, কোথা থেকে এলো, কিভাবে এসেছে সেই জানে। আর সে আমাদের এগুলো খাওয়ার জন্য বললো। অবশ্যই সকলের পিড়াপিড়িতে সে জানালো যে কেউ একজন তাকে এগুলো দিয়েছে। অবশ্যই খাবারগুলো কেউ কেউ খেয়েছিল, আমিও খেয়েছিলাম। সমস্ত খাবারগুলো ছিল অসম্ভব রকমের সুস্বাদু। কি পরিমাণ সেটা বলে বোঝাতে পারবো না। স্থানীয় লোকদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে গরুর কলিজা দিয়ে সিঙ্গারা এই অঞ্চলে পাওয়াই যায় না। আবার একদিনের ঘটনা, অর্থাৎ 2-1 দিন পর আমির সাহেব ও 2-1 জন মিলে প্রায় প্রতি মধ্যরাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ ও নফল ইবাদত করত। এক রাতে আমির সাহেব খুব ঘুম থেকে উঠে অন্ধকারের মধ্যে মসজিদের দরজা খুলে যখন বাইরে পা রাখবেন, ঠিক তখনই দেখেন সুজন বাইরে ঠাঁই দাঁড়িয়ে আছে। বাইরে একটি বাল্ব জ্বালানো ছিল। স্পষ্ট দেখলেন যে একটা গাছের সাথে হেলান দিয়ে ওপরের দিকে মাথা তুলে আছে। প্রচন্ড ভয়ে মসজিদের দরজা বন্ধ করে ভিতরে ঢুকে দেখেন সুজন বিছানা খালি। তিনি ভাবেন যে দরজা তো ভেতর থেকে বন্ধ করা ছিল, স্পষ্ট মনে আছে তার, তাহলে সুজন বাইরে গেল কিভাবে? তারপর যেটা হলো সেটা হচ্ছে যে একটু আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে সুজনের বিছানা খালি, তারা 5 জন, আচ্ছা তার অতঃপর মুরব্বীদের তিনি রেখে তুললেন। তারপর 4-5 জন মিলে বাহির থেকে মসজিদে আনার চেষ্টা করে, কিন্তু সে জোরে জোরে চিৎকার করে ওঠে এবং একটু পর আমার লোক আসবে, আপনারা চলে যান এই বলে চিৎকার শুরু করলো সুজন। যখন তাকে বাইরে থেকে ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছিল, প্রচন্ড শব্দে আমরা প্রায় সকলে জেগে উঠি। সকলে মিলে তাকে বাইরে ভিতরে জোরপূর্বক নিয়ে আসি। এরপর সে কিছুটা শান্ত হয়। ফজরের নামাজের পর স্থানীয় মুরব্বীদের সাথে কথা বলে তাবলিগ জামাতের বড় এক মওলানার সন্ধান পাই। তারপরে স্থানীয় ওই মওলানার কাছ থেকে আমির সাহেব সব খুলে বলেন এবং সে সুজনকে ভালোভাবে দেখলো ও বিভিন্ন প্রশ্ন করলো। তারপরে সে জানালো ওকে একজন খারাপ জিন আছর করেছে। সে বলল যে যেদিন ও চলে গিয়েছিল সেদিন আপনারা দোয়া ও মোনাজাত করায় একটা লাঠি ওই জিনটাকে পিটিয়ে মসজিদে ফেরত দিয়েছিল। উল্লেখ্য তিনি যে প্রায় প্রতি মসজিদে ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে ভালো ভালো সম্পর্ক করতেন তারা ছিল জিন পরি। তারা মানুষ জিন পরি এবং তারা মানুষ রূপে এসে কথা বলতো। কারণ ও অনেক সুন্দর থাকায় জিনরা ওকে পছন্দ করত। কেন তাকে পছন্দ করত তা জানি না, বা সুজনকে জিনের দেশে নিয়ে যাওয়ার জন্য নাকি কিছু অন্য কিছু। এরপরও তিনি একটি তাবিজ তার বাম হাতে বেঁধে দেন। এরপর থেকে কিছুটা স্বাভাবিক হয়। পুরোপুরি সুস্থ না হলেও বাকি দিনগুলো আমাদের এরকম ভয়ে ভয়ে কাটে। অনেক বড় একটা ঘটনা আমি পড়ে ফেলেছি, তারপরেও নিচে ছোট্ট করে লেখা আছে সংক্ষিপ্ত। ওকে, যাই হোক, অনেক বড় ঘটনা। এরকম ধরনের ঘটনা থাকলে আপনারা ইচ্ছা করলে সাউন্ড ফাইল চাই। প্রতিদিনের মতো একটা ঘটনা দিয়ে যিনি আমাদেরকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন, বাট আজকে তিনি আনফরচুনেটলি এখানে উপস্থিত হতে পারেননি, সেরকম একজনের কাছ থেকে তিনি লিখছেন ইমরান খান, অফিস সহকারী, দৈনিক সমকাল, সিলেট ব্যুরো, নেহার মার্কেট, পূর্ব জিন্দাবাজার, সিলেট থেকে। লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আজকে আপনাকে যে ঘটনাটি লিখছি এটি আমার এবং 2 ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া অবিস্মরণীয় একটি ঘটনা। আমি আপনার মাধ্যমে রেডিও ফুর্তির সকল বন্ধুদের সাথে আমার এই ঘটনাটি শেয়ার করতে চাই। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। সময়টা 2006 সালের প্রথম দিকে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড কায়েদ, সে সিলেটের সদর উপজেলায় কোনো একটি জায়গায় থাকে। সঙ্গত কারণে আমি তার বাসার ঠিকানা বলছি না। আমার ফ্রেন্ডের বোনের বিয়ে ঠিক হয়। সে আমাকে এবং আমার আরো কিছু ফ্রেন্ডদের ইনভাইট করলো এবং আমরা যথারীতি যাব বলে সম্মতি জানাই। তারিখটার কথা আমার ঠিক মনে নেই। সন্ধ্যা 7টার দিকে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আমি ও আমার ফ্রেন্ড ফরহাদ ও আকাশ কায়েদের বাসায় যাওয়ার জন্য রওনা দিই। আমাদের বাসা থেকে কায়েদের বাসার দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার। সিএনজি অথবা অটো রিক্সা যোগে তার বাসায় যেতে হয়। আমরা 3 জন বাসা থেকে বের হই। রাসেল ভাই, এখানে আরেকটা কথা বলে রাখি, ওই দিন আমার বাসায় কেউ ছিল না। সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। আমার অফিস থাকার কারণে আমি যেতে পারিনি। ফরহাদ ও আকাশ বাসা থেকে বের হওয়ার সময় তাদের মাকে বলে আসে আমরা কায়েদের বোনের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফিরে ইমরানের বাসায় চলে যাব। আমরা যথারীতি 8টার দিকে আমাদের ফ্রেন্ড কায়েদের বাসায় পৌঁছাই।
আপনারা নিশ্চয় জানেন যে গায়ে হলুদের অনুষ্ঠান স্বাভাবিকভাবে একটু রাত করেই হয়। ওই দিন অনুষ্ঠান শুরু হতে হতে রাত 10:30 বেজে যায়। এক পর্যায়ে রাত 1টার দিকে অনুষ্ঠান শেষ হয়। আমি আমার ফ্রেন্ড কায়েদকে বলি আমরা বাসায় ফিরে আসব। সে বলে এত রাতে তোমাদের যাওয়ার দরকার নেই, এখানে তোমরা থেকে যাও। আমি বললাম যে না কায়েদ, আমার সকালে অফিস আছে এবং আমার বাসায় কেউ নেই, আমাকে বাসায় গিয়ে থাকতে হবে। সবার কাছে বিদায় নিয়ে আমরা 3 জন রওনা দিলাম। আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য কায়েদের কাজিন রনিকে আমাদের সাথে দেয়া হলো। ওদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার হেঁটে একটা গাছের নিচে এসে দাঁড়াই। সেখানে সাধারণ সিএনজি বা অটো রিক্সাগুলো পাওয়া যায়। এখানে আসার 10 মিনিট পর আমরা কায়েদের কাজিন রনিকে বলি যে অনেক রাত হয়ে গেছে, তুমি চলে যাও, আমরা সিএনজি পেলে চলে যাব, নয় হেঁটেই যাব। ওই গাছের নিচে আমরা আরো 10 মিনিট অপেক্ষা করার এক পর্যায়ে আমরা 3 জন সিদ্ধান্ত নিলাম যে এভাবে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটি, যতটুকু হাঁটবো ততই আমাদের পথ ফুরাবে। এই বলে আমরা হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর আমরা একটু দাঁড়াই। ওই সময় আমরা দেখতে পাই যে ধান ক্ষেতের মাঝ দিয়ে এক বৃদ্ধ লোক আসছেন।